বিদেশি প্রসাধনীর জনপ্রিয়তার সূচকে সয়লাভ নকল পণ্য, 2 যুগে কয়েক গুণ বেড়েছে চর্মরোগ। 18 বছর ধরে দেখছি, তো তখন যতটা না দাগের প্রবলেম বা এই চর্মের সমস্যা নিয়ে আসতো, তার থেকে অনেক গুণ বেশি। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার থেকে চুরি, জড়িতরা আটক না হয় উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। ট্রাম্পের জয়, ভীতি আর আশার মিশেলে মার্কিন মুসলিমরা ধর্মীয় দিক আর অধিকার নিয়ে শঙ্কা। এবং আফগানদের বিপক্ষে আজ মাঠে নামবে টাইগাররা, জয়ের ধারায় ফিরলেও চিন্তার কারণ ব্যাটিং ব্যর্থতা। স্বাগত এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। শহরের সাথে পাল্লা দিয়ে কসমেটিক্সের ব্যবহার বেড়েছে প্রান্তিকেও, তবে বিদেশি পণ্যের জনপ্রিয়তার সুযোগে বাজার সয়লাভ নকল পণ্য। দেশে মানসম্মত প্রসাধনী উৎপাদিত হলেও অসচেতনতায় নকল পণ্যে ঝুঁকছে অনেকেই। এতে গত 2 যুগে কয়েক গুণ বেড়েছে চর্মরোগ। যদিও নকল পণ্যের উৎপাদন বন্ধে আইনি পদক্ষেপ সহ নানা উদ্যোগ নিয়েছে বড় কোম্পানিগুলো। বিস্তারিত দেখবেন রিফাত শাহরিয়ার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রিপন হাসান। মাটি দিয়ে রূপচর্চার গল্প ফুরিয়েছে আগেই, ত্বকের যত্নে পানির ব্যবহারও হয়তো হারাবে এই শতাব্দীতে। বাংলার যেসব গ্রামে এখনও সতেজ মাটি ও পানি, প্রান্তিকের সেসব মানুষের সৌন্দর্য বর্ধনের অনুষঙ্গ কি? প্রান্তিকের কয়েকটি গ্রাম ঘুরে বোঝা গেল কাদামাটি, কাঁচা হলুদ আর সবুজ মেহেদি পাতার জায়গায় আসা সাবান, শ্যাম্পু আর একানা দল ভারী হয়েছে কালার কসমেটিক্সের গ্রাম দখলে। সৌন্দর্য বাড়াতে খনিজ উপাদানের নানা ধরন। সবার থেকে দেখে যে সবাই নেয়, ওখান থেকে মানে আমার মেকআপ নেওয়ার ইচ্ছাটা শুরু হয়েছে। দেশীয় যে মেকআপ প্রোডাক্টসগুলো এখানে যদি পাওয়া যেত, তাহলে আমাদের বিদেশ থেকে বা ঢাকা থেকে আনা দরকার ছিল না, মানে আমাদের জন্য সুবিধা হতো। তরুণদের ত্বকের যত্নে রঙিন প্রসাধনীর ব্যবহার বাড়াটা অবশ্য অভিভাবকদের চিন্তার কারণ নয়, বরং কপালে ভাঁজ নকল প্রসাধনীর দৌরাত্মে। আমরা যখন ছোটবেলায় তখন এই নদীর থেকে কাঁকড়া মাটি উঠাইতো, সেই কাঁকড়ার মাটি নিয়ে আমরা মাথায় গা হাত পা নিয়ে আমরা পুকুর থেকে গোসল করে আসতাম। তা আমরা সেটা দেখে দেখে বড় হয়েছি আর কি। তো বড় হওয়ার পরে আমরা সেই পাউডারই মাখতাম। তো এখন দেখতেছি আমার ছাল বালরা, তো ঘুমতে নুটি মারবি ডে ক্রিম, রাতে শোয়ার সময় মাখবি নাইট ক্রিম। সেটা যদি ঠিক মতো পাওয়া না যায়, আসলটা যদি দোকানদাররা না দিয়ে নকলটা দিয়ে দেয়, তাহলে মাগানোর সাথে সাথে কবি এরে মা আমার মুখ দেখি বাড়া গেল। এবার গ্রাম থেকে শহরে। শুরুতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের উঠানে করাইল বস্তির খাদিজাও ঠিকই বাড়িয়েছে প্রসাধনীর ব্যবহার, তবে জানেন না আসল নকলের পার্থক্য। তথ্য বলছে বস্তির 80% মানুষই না জেনে নকল প্রসাধনী পণ্য কেনেন। খাদিজার অভিজ্ঞতা কি বলে? হ্যাঁ, এরকম তো হয়, পানি পানি হয়, যে ধরেন একদম পাইন শ্যাম্পু হয় দিতেই গুল্লা যায়, কি নিয়ে আসলে এমন সমস্যা হয়। আবার উপর এলাকা পেরালাবলি 1 নাম্বার, বাজে কিনতে যায় 2 নাম্বার। নর্মাল জিনিস যদি আনে, তারপরে বুরুন টুরুন হয়ে যায়, মুখে অনেক কিছু হয়ে যায়, কালো দাগ বাইসে যায়। দেশের প্রত্যন্ত অঞ্চল, করাইল বস্তি কিংবা অভিজাত এলাকায় আমরা যেসব প্রসাধনী দেখি, তার বেশিরভাগই সরবরাহ হয়ে থাকে এই চকবাজার থেকে। চকবাজারে সকল ধরনের প্রসাধনী যেমন মেলে, তেমনি অভিযোগ উঠেছে একেবারে জনপ্রিয় ব্র্যান্ডের মোড়কের ভেতরে নকল পণ্য সরবরাহের এবং বেচা কেনার।
ভারত, চীন, থাইল্যান্ড, দুবাই থেকে আমদানি করার পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত স্কিন কেয়ার ও কসমেটিক্স পণ্যও রয়েছে এখানে। আর পুরান ঢাকায় নকল পণ্য তৈরির বিষয়টিও স্বীকার করেন ব্যবসায়ীরা। বলেন, নকল পণ্যের আলাদা দোকানও রয়েছে। চকবাজার, চকপুরান মার্কেট, তারপর মনসুর খান প্লাজা, এগুলি সব চায়না মাল, কপি মাল ওখানে সব পাওয়া যায়। এটা তো ভুক্তভোগী আমরা নিজেরাই। দেখা গেল না কোনো কারণে কোনো না কোনোভাবে আমি নিজে ইউজ করলাম, এখানে না করলাম, আমি বিক্রি করতেছি আরেক জায়গায় ইউজ করা বলো। বড় কোম্পানিগুলো বলছে এসব নকল পণ্য উৎপাদন বন্ধে বহুমাত্রিক উদ্যোগ নিয়েছে তারা। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগে যেটা হতো একটা জায়গায় বড় আকারে ওরা করতো, এখন এটা ছোট ছোট আকারে বিভিন্ন জায়গায় করে। আমরা একটা জায়গায় বন্ধ করে দিলে দেখা যায় আরেকটা জায়গায় করে। সাপ্লাই চেনটা ব্লক করে দেওয়ার চেষ্টা করছি ইদানিং। যেমন ধরেন কন্টেনারটা যেখান থেকে যায় সেটা বন্ধ করে দেওয়া গেলে আমরা দেখি যে আসলে ম্যানুফ্যাকচারিংটা বন্ধ হয়ে যায়। সারা বাংলাদেশে আমাদের 1,500-এর বেশি সহকর্মী কাজ করে সেলসে। সো তারা আসলে ওয়ান স্টপ আমাদেরকে ইনফর্ম করে, উই হ্যাভ এ লিগাল টিম, আমরা সাথে সাথে আসলে ব্যবস্থা নিই। সো এটা অন্য কোম্পানিতে একইভাবে হচ্ছে। চিকিৎসকদের মতে গত 2 যুগে ত্বকের সমস্যা ও চর্মরোগের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। এর জন্য মানুষের অসচেতনতাকে দায়ী করছেন তারা। 18 বছর ধরে দেখছি, তো তখন যতটা না দাগের প্রবলেম বা এই চর্মের সমস্যা নিয়ে আসতো, তার থেকে অনেক গুণ বেশি। মার্কারি কিন্তু একটু ক্ষতিকারক, আলটিমেটলি এটা স্কিন ক্যান্সারের দিকে টার্ন নেয়। তো আমাদেরকে এখনই বুঝতে হবে, আমাদের এই সচেতনতাটা বৃদ্ধি করতে হবে যে আমার যে কোনো ধরনের সমস্যা হলে আমি যাব ডাক্তারের কাছে, পাড়ার দোকানদার, ওখান থেকে যে কোনো কিছু, যে কোনো স্টেরয়েড ক্রিম, যে কোনো বেটনোভেট, নিক্রোভেট, ডার্মোভেট এসব মুখে মেখে ফেলবো না। দেশে উৎপাদিত মানের পণ্যের সহজলভ্যতা বাড়াতে দ্রুত কাজ করার আহ্বান বিশ্লেষকদের। শাহরিয়ার, এখন ঢাকা। সহজেই কর পরিশোধ এবং হিসাবের জটিলতা কমাতে চালানকে আইনগতভাবে বাধ্যতামূলক করলেও আয়কর রিটার্নের সঙ্গে পে অর্ডার জমা দিচ্ছেন করদাতারা। ফলে সংখ্যায় কম হলেও কাজ কমছে না কর কর্মকর্তাদের। বিস্তারিত জানাচ্ছেন মাঝার মাহবুব। 2020 সালে প্রথমবারের মতো ব্যবসায়ীদের জন্য ইলেকট্রিক পেমেন্ট বা অটোমেটেড চালান ব্যবস্থা চালু করে জাতীয় রাজস্ব বোর্ড। এর আগে ভ্যাট ও আয়কর নেওয়া হতো পে অর্ডারের মাধ্যমে। শুরুতেই ই পেমেন্ট বা চালানের জন্য ন্যূনতম ভ্যাট লেনদেনের পরিমাণ নির্ধারণ করা হয় 50 লাখ টাকা। পরবর্তীতে ধাপে ধাপে কমিয়ে আনা হয় টাকার অঙ্ক। সবশেষ 2023-24 করবর্ষ থেকে সবার জন্যই বাধ্যতামূলক করা হয় চালান। এনবিআর বলছে চালানের মাধ্যমে কর পরিশোধ করলে তা সাথে সাথেই রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। এজন্য গত কয়েক বছর থেকেই চালান দিতে করদাতাদের উৎসাহ দিচ্ছে এনবিআর। তবে মোবাইল ব্যাংকিং ও অনলাইনের মাধ্যমে কর পরিশোধের এই সুযোগ তৈরি হলেও এখনও পে অর্ডার নিয়ে কর অঞ্চলগুলোতে হাজির হচ্ছেন করদাতারা, যার ফলে হাতে গোনা কিছু পে অর্ডারের জন্য দৌড়াতে হচ্ছে ব্যাংকে। পে অর্ডার অনেক সময় দিয়ে রাখে, রিটার্নের সাথে অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। তো পে অর্ডার চাইতে চালানটা হচ্ছে বেটার। মানে যে পে অর্ডার দেয় তারে বলে দিই যে পে অর্ডার না দিয়ে আপনারা চালানটা দিয়ে দিন, চালানটা দিলে সবচেয়ে ভালো হয়। আমরা এই মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট প্লাস নগদ, রকেট, পরে বিকাশ, তারপরে টপ আপ, এগুলার মানে সবগুলাতেই আমরা চালান দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। অনলাইনে কর পরিশোধেই স্বস্তি বোধ করছেন চালানে অভ্যস্ত করদাতারা, যদিও সার্ভার জটিলতার অভিযোগ রয়েছে কারো কারো। সুবিধাটা চালানে ভালো, কোনো নাই, কম্পিউটারের মাধ্যমে করে অনলাইনে জমা দিয়ে দিলাম, ব্যাংকে কোনো অত নাই, ঝামেলা নাই। সুতরাং চালানেও দেওয়া সবচাইতে ভালো। এটা একটা কপি দিয়ে ইসের সাথে দেওয়া থাকে এবং চালানে দেওয়াটাই সবচাইতে বেস্ট মনে করি আমি। একটু সমস্যা হয় মাঝে মাঝে, মানে সার্ভার ডাউন থাকে, দিতে সমস্যা হয়, এই একটা প্রবলেম আছে, আর নাহলে সহজ। কর কর্মকর্তারা বলছেন এনবিআরের সার্ভার সেবা দিতে যথেষ্ট সক্ষম। অপরদিকে পে অর্ডার জমা দিলে তা ব্যাংকে পাঠানো সহ বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা হতে বেশ সময় লেগে যায়। তাই কর কর্মকর্তাদের ওপর চাপ কমাতে ও করদাতাদের স্বস্তি দিতে চালান পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্য জাতীয় রাজস্ব বোর্ডের। আগে কিন্তু যখন ম্যানুয়ালি এই সিস্টেমটা ছিল, একটা পে অর্ডার দিতেন করদাতা, হয়তো আমার সার্কেলের ব্যস্ততার কারণে হোক অথবা অন্য কারণে হোক ডিলে হতো,
ওটা ব্যাংকে পাঠাতাম, ক্লিয়ারিং হতে আরও 2-4 দিন, হয়তো 30-29 এই একটা গ্যাপ পড়ে যেত যে লাস্ট ডেতে ক্লিয়ারিংয়ে দিয়েছি জুন মাসে, আমার টাকাটা আদায় হয়ে যাচ্ছে জুলাই মাসে, যার জন্য একটা মানে রিপোর্টিংয়ের মধ্যে একটা গরমিল দেখা দিত। সেই জায়গা কিন্তু এখন আর কোনো সুযোগ নেই। 2023-24 করবর্ষে 37 লাখ রিটার্নের মধ্যে অনলাইনে জমা পড়েছিল প্রায় 5.5 লাখ। আর চলতি বছরে 10 লাখেরও বেশি রিটার্ন অনলাইনে দাখিল করতে নিশ্চিত করতে চায় এনবিআর। মাঝার মাহবুব, এখন ঢাকা। বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনকে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বেক্সিমকো গ্রুপের জন্য সহকারী রিসিভার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ডক্টর সুমন্ত সাহা, যুগ্ম পরিচালক মোহাম্মদ নাহিম উদ্দিন এবং উপপরিচালক মোহাম্মদ আতিউর রহমান। এর আগে গত 19 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপ অব কোম্পানির কার্যক্রম পরিচালনা এবং এর সব সম্পদ জব্দের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে গ্রুপটির মালিক সালমান এফ রহমানের বিদেশে পাচার করা অর্থ ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশ বাস্তবায়নের বিষয়ে ব্যাংকটিকে 4 সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। চট্টগ্রাম বন্দরের সুরক্ষিত এলাকায় কন্টেইনার থেকে 38 লাখ টাকার ল্যাপটপ চুরি এবং 8টি কন্টেইনারে চুরির চেষ্টায় উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। 1 মাসেও জড়িতদের শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ। এতে ক্ষুণ্ণ হচ্ছে বন্দরের সুনাম। শিগগিরই পদক্ষেপ না নিলে বড় অঘটনের শঙ্কা জেগেছে। বাকিটা জানাবেন হাজেরা শিউলি। দেশের অর্থনীতি ও বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম বন্দরকে অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হিসেবে বিবেচনা করা হয়। প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে বছরে গড়ে 110 থেকে 120 বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। বন্দরের শেড ও ইয়ার্ডে থাকে শত শত কোটি টাকার মূল্যের পণ্য, তাই নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত সুরক্ষিত। 2টি কন্টেনার টার্মিনাল সহ সব জেটি ও শেড প্রায় 1,500 সিসি ক্যামেরার আওতাধীন। গেট পাস ছাড়া বন্দরে সংরক্ষিত এলাকায় প্রবেশের সুযোগ নেই কারো। বের হওয়ার সময়ও চেক করা হয় কর্মরত শ্রমিকদের। এই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও সম্প্রতি জিআর ইয়ার্ডে একটি কন্টেনার থেকে 38 লাখ টাকা মূল্যের 27টি ল্যাপটপ গায়েব হয়ে যায়। কন্টেইনারটি খালাসে নিযুক্ত সিএনডি প্রতিষ্ঠান বলছে, ঢাকার স্মার্ট টেকনোলজি লিমিটেডের আমদানি করা 2টি ল্যাপটপের কন্টেইনার গত 15 অক্টোবর পুরোপুরি কায়িক পরীক্ষা করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। এরপর সব পক্ষের উপস্থিতিতে বুলেট সিল লাগিয়ে বন্দরে নিরাপদ হেফাজতে হস্তান্তর করা হয়। অথচ এর 2 দিন পরই তাদের জানানো হয় কন্টেনারটি সিল ভাঙা। অথচ 22 অক্টোবর সব পক্ষের উপস্থিতিতে কন্টেনার খুলে গণনায় দেখা যায় 65টি দামি গেমিং ল্যাপটপের মধ্যে 27টি গায়েব। প্রায় 54 কেজি ওজনের এতগুলো ল্যাপটপ চুরি হলেও সিসিটিভি ফুটেজে নেই কোনো আলামত। চুরি করেও যদি কেউ নিয়ে যেতে চায় সে অ্যাট বেস্ট 2টা ক্যারি করতে পারবে, 2টা থেকে 3টা ক্যারি করতে, আর নিয়ে গেলেও তো কেউ দেখার কথা। 27টা ল্যাপটপ 1-2 জনের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না। দেয়ার মাস্ট বি এ টিম যারা হচ্ছে এটাকে এখান থেকে ক্যারি করে এটাকে কোনোভাবে এটাকে পোর্ট থেকে বের করতে তারা সফল হয়েছে। সিএনডিএফ এজেন্টরা জানান, আমদানি পণ্যের কন্টেনারের কায়িক পরীক্ষা হলে চুরি রোধে বিশেষ হেফাজতে দেয়া হয়। এর পরেও একাধিক কন্টেইনারে সিল ভাঙা পাওয়া যাওয়ায় এর সঙ্গে সংঘবদ্ধ চক্র জড়িত বলে মনে করেন তারা। ঘটনার তদন্তে এরই মধ্যে বন্দর চেয়ারম্যান, নিরাপত্তা পরিচালক ও টার্মিনাল ম্যানেজার বরাবর চিঠি দেওয়া হয়েছে। একটা সংঘবদ্ধ চক্র এখানে আছে, কারণ আপনি দেখবেন যে কন্টেনারগুলোই সিল ভাঙা হয়, চুরি হয়, বেশ দামি মাল হয়, স্পেয়ার পার্টস নইলে খুব ভ্যালুয়েবল গুডস, তাহলে তারা কি করে জানে যে এর ভিতরে মূল্যবান দ্রব্য আছে? এখানে অনেক দামি পণ্যও আসে, তো সেই সব পণ্য যদি এই চোরদের হাতে পড়ে আমদানিকারক ক্ষতিগ্রস্ত হবে। এবং আমরা কখনোই এটা চাইবো না যে বন্দরের মতো একটি সুরক্ষিত এলাকায় এই ধরনের চুরির ঘটনা ঘটবে। এদিকে বন্দরে সুরক্ষিত এলাকা থেকে গত 1 মাসে যুক্তরাষ্ট্রগামী তৈরি পোশাকের অন্তত 8টি রফতানি কন্টেইনারে সিল ভাঙে চোররা। সাধারণত শিপমেন্টের আগে রফতানি কন্টেইনার বন্দরে পাঠানো হয়। কোনো কারণে শিপের শিডিউল মিস হলে বা দেরি হলে ইয়ার্ডে থাকে। এ সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও সিল ভেঙে কার্টুন খোলার ঘটনায় উদ্বিগ্ন ব্যবহারকারীরা। আমরা কোনোভাবেই এটাকে আশা করি না
এবং বন্দরেরই এটা দায়িত্ব হবে, এটাকে আরও তাদের সিকিউরিটিকে বাড়াতে হবে, বা যেখানে যেখানে তাদের ল্যাবস আছে, যেখানে যেখানে তাদের আছে, যেসব লোকরা করতেছে তাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে এবং এটা যেন পরবর্তীতে না করে। সম্প্রতি বন্দর চেয়ারম্যানের সাথে এক বৈঠকে নিরাপত্তা জোরদারের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করার আহ্বান জানায় শিপিং এজেন্টরা। এসব ঘটনায় তদন্ত কমিটি গঠন করলেও কথা বলতে অপারগতা জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে অনেক এলাকা থেকেই হারিয়ে যাচ্ছে প্যাডেল চালিত রিকশা। কুমিল্লার সিটি কর্পোরেশনেই চলছে অন্তত 40,000 অবৈধ অটোরিকশা। এতে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার, তেমনি বাড়ছে যানজটের ভোগান্তি। এ অবস্থায় শহরে 2 সিটের অটোরিকশা নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা সংশ্লিষ্টদের। বাকিটা জানাচ্ছেন মাসুদ আলম। কুমিল্লা সিটি কর্পোরেশনে 10,500 প্যাডেল চালিত রিকশার নিবন্ধন থাকলেও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এমন অন্তত 40,000 অবৈধ অটোরিকশা চলছে শহর জুড়ে। বিশেষ করে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে চকবাজার, কাপ্তান বাজার, শাসনগাছা, ধর্মপুর ও পদুয়ার বাজার বিশ্ব রোড সড়কে 3 চাকার এই পরিবহনের কারণে একদিকে বাড়ছে যানজটের ভোগান্তি, অন্যদিকে এই বেপরোয়া গতির কারণে বাড়ছে দুর্ঘটনাও। গণপরিবহন স্বল্পতায় নাগরিক চাহিদা পুঁজি করে এক যুগ ধরে অবৈধ এসব যান নিয়ন্ত্রণ হতো টোকেনের মাধ্যমে, যার নেপথ্যে ছিলেন প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা। অটো রিক্সাটাও অতিরিক্ত বেশি, আর তারা রুলস মানে না, একজনকে আরেকজন ওভারটেক মানে করাই লাগবে। যাত্রীদের কথাও শোনে না যে আপনি একটু স্লো করেন, মানে মানুষ আপনি রাস্তা পার হচ্ছেন এটা চিন্তা করবে না যে লোকটা যাইতে অসুবিধা হচ্ছে, আমি একটু ব্রেক করি। মামলা দিলে জরিমানা আমরা দিতে হবে, মালিকে কইছে এক গাড়ি ধরলে কোনো জরিমানা দিবেন। আমাদেরকে একটা কম্প্রোমাইজ করে দেখ যে তোমাদের এতগুলো এতলা গাড়ি চলবে, তাহলে আমরা এই নিয়ন্ত্রণে চালাবো। এটা নিয়ে যদি গভর্নমেন্ট যদি কিছু না করে জনগণের সচেতনতায় কিছু হবে না। 2022-23 অর্থ বছরে বাৎসরিক 130 টাকা করে 10,530টি প্যাডেল চালিত রিকশা নিবন্ধন নবায়ন করে। তবে সড়কে নেই এসব রিকশা। এই অবস্থায় যানজট নিরসন ও রাজস্ব আয়ের লক্ষ্যে 2 সিটের অটোরিকশা নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা সিটি কর্পোরেশনের। এখন সম্পূর্ণ স্টপ হয়ে গেছে পায়ে চালিত। এখন আমরা রাজস্ব বাড়ানোর জন্য আমরা যে মিশুতে আবার শুরু করবো, আমাদের যে সামনে মিটিং আছে, আমাদের মিটিংয়ে মাসিক মিটিং এটা নিয়ে আলোচনা করে আমরা আগাবো। এদিকে অবৈধ অটোরিকশা বৈধ করার সুযোগ নেই জানিয়ে জেলা প্রশাসক বলেন, সমস্যা সমাধানে বিকল্প নিয়ে ভাবতে হবে। অটোরিকশা মালিক সমিতি বা যারা শ্রমিক রয়েছে তাদের সাথে আপাতত বসে নেগোসিয়েট করে আমার কি পরিমাণ ক্যাপাসিটি আছে, রোডের ক্যাপাসিটির সাথে সামঞ্জস্য রেখে আমরা কিছু অটোরিকশা সিটি কর্পোরেশনের বাইরে আমরা কিভাবে পাঠিয়ে দিতে পারি, এরকম একটি প্ল্যান আমি করছি। সিটি কর্পোরেশন প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নগরীর যানজটের পাশাপাশি অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন নগরবাসী। মাসুদ আলম, এখন, কুমিল্লা। মাঠ জুড়ে শীতকালীন সবজি চাষ করেও লোকসান গুনতে হচ্ছে চুয়াডাঙ্গার কৃষকদের। ফসল তোলার সময় পেরিয়ে গেলেও গাছে আসেনি ফুল, পাতা এবং কাণ্ড মাঠেই পচে নষ্ট হচ্ছে। শীতকালীন সবজির মাঠের বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী। অনিক, এবছর চুয়াডাঙ্গায় এমন ফলন বিপর্যয়ের কারণ কি, আর জেলার কৃষি কর্মকর্তারা কি বলছেন এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আসলে চুয়াডাঙ্গায় কিন্তু প্রতি বছর শীতকালীন যে সবজি আবাদ সেটি কিন্তু আসলে চুয়াডাঙ্গা মাঠ জুড়ে এসব শীতকালীন আসলে যে পাইকারি বাজারগুলো আছে সেখানে কিন্তু চলে যায়। সবসময় শীতকালীন সবজিতে আসলে চুয়াডাঙ্গা শীর্ষ অবস্থানে থাকলেও এবছর কিন্তু আসলে ভয়াবহ একটা বিপর্যয় দেখা দিয়েছে মাঠ জুড়ে। চুয়াডাঙ্গার আমি এখন আছি বেলগাছি গ্রামে। এই গ্রামে প্রায় কয়েকশো বিঘা জমিতে শত শত কৃষকের যে মাঠে যে ফসল রয়েছে সেই মাঠে শীতকালীন সবজির যে আবাদ করেছিলেন তারা, সেখানে কিন্তু আসলে তারা ফলন পায়নি এবছর। আমার ঠিক পেছনেই একটি মাঠ রয়েছে। এই মাঠে আসলে প্রায় 30 বিঘা জমিতে ফুল
চাষ করেছে কৃষক। এই ফুলকপি চাষের যে অবস্থা এখন কিন্তু আসলে যে ফলন সেটি আসলে বাজারে তোলার কথা ফসল, কিন্তু ফসল তো দূরের কথা, ফুলই আসেনি এইসব সবজিতে। শুধু এরকম মাঠ কিন্তু এরকম চিত্র কিন্তু অনেক মাঠেই আসলে আমি সকাল থেকে দেখেছি। আমার সাথে বেশ কয়েকজন কৃষকের কথা হয়েছিল। কৃষকরা বলছে যে সিনজেন্টা কোম্পানির যে বীজ তারা ব্যবহার করেছে সেই বীজের কারণেই আসলে এবছর তারা ফলন পায়নি। আমার ঠিক পাশেই আরেকটি মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু অন্য বীজের ফসল ফুলকপির চারা রোপণ করেছেন চাষি। সেই মাঠে কিন্তু আসলে সমস্যা হয়নি। যে কয়েকটি মাঠে আসলে সমস্যা হয়েছে, সিনজেন্টা কোম্পানির যে বীজ আছে সেই বীজের যেসব মাঠে আসলে ফলন করা হয়েছে সেই মাঠেই আসলে সমস্যা তৈরি হয়েছে। এরই মধ্যে কৃষি বিভাগ কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে তারা জানিয়েছে যে সিনজেন্টা বীজেই আসলে সমস্যা, যার কারণে বেশ কিছু মাঠে আসলে সমস্যা হয়েছে। পাশাপাশি আমার সাথে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা হয়েছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে এই প্রাথমিক তদন্তে তারা যে ফলাফল পেয়েছে ইতিমধ্যে তারা ব্যবস্থা গ্রহণ করে। সবশেষ মিলিয়ে আমার কাছে শীতকালীন সবজি নিয়ে এই ছিল। রওশন। চুয়াডাঙ্গায় শীতকালীন সবজির ফলন বিপর্যয়, লোকসান গুনতে হচ্ছে কৃষকদের, সেই খবরই জানাচ্ছিলেন অনিক চক্রবর্তী। এদিকে ভোলার বাজারে বেড়েছে মুরগির মাংসের দাম, তবে গরু এবং খাসির মাংসের দাম রয়েছে অপরিবর্তিত। এদিকে নদীর মাছের সরবরাহ বাড়ায় কমেছে চাষের মাছের দাম, তবে দাম বাড়তি রয়েছে ইলিশ এবং নদীর মাছের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ভোলার কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন যে মুরগির মাংসের দাম বাড়ার কারণ কি, আর সেই সঙ্গে জানতে চাই যে কোন ধরনের মাছ কত দামে বিক্রি হচ্ছে। কথা বলেছিলাম রওশন, ভোলার বাজারে সরবরাহ কমের অভিযোগে ব্রয়লার লেয়ার সহ দেশি মুরগির দামও কিন্তু কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধিতে বিক্রি হওয়ার অভিযোগ পাওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি। আমি রয়েছি ভোলার কিচেন মার্কেটে। এখানে 1 কেজি ওজনের 1 কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা, যা গত সপ্তাহ ছিল 160 থেকে 70 টাকা কেজি দরে। এছাড়াও কিন্তু সোনালী মুরগি 380 টাকা, লেয়ার মুরগি 350 টাকা পর্যন্ত বিক্রি হতেও কিন্তু আমরা দেখেছি। তবে মুরগির মাংসের দাম বৃদ্ধি পেলেও কিন্তু অপরিবর্তিত রয়েছে গরু এবং খাসির মাংসের দাম। ভোলার বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে, এছাড়াও খাসির মাংস বিক্রি হচ্ছে 950 থেকে 1000 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। আর ডিমের কথা যদি বলি, সপ্তাহ ব্যবধানে কিন্তু ডিমের বাজারের দামও কিন্তু হালিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভোলার বাজারে ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে 55 টাকা হালিতে, এবং দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে 80 টাকা, এবং হাঁসের ডিম বিক্রি হচ্ছে 80 টাকা হালি দরে। এই ভোলার কাঁচা বাজারে 55 টাকা 80 টাকা বিক্রি হলেও কিন্তু খুচরা বাজারে গিয়ে ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে হালি প্রতি 60 টাকা, এবং হাঁসের মুরগি বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হচ্ছে। আর মাছের কথা যদি বলি, নিষেধাজ্ঞার পরপর কিন্তু নদীর মাছের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু ভোলার বাজারে চাষের মাছের দাম কিন্তু কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত কমতে শুরু করেছে। চাষের মাছের দাম কমলেও কিন্তু ইলিশ সহ নদীর মাছের দাম কিন্তু একটু বেশি বলেও কিন্তু ক্রেতারা অভিযোগ করছে। ভোলার কিচেন মার্কেটে 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত উঠানামা করতেছে। এছাড়াও কিন্তু যে নদীর মাছ রয়েছে পোয়া, নদীর পাঙ্গাস সহ আয়ের বিভিন্ন মাছের দামও কিন্তু আকাশ ছোঁয়া বলেও কিন্তু ক্রেতারা অভিযোগ করছে। তবে চাষের মাছের দাম ব্যবসায়ীরা বলছেন যে নদীর মাছের সরবরাহ বাড়ার কারণে কিন্তু চাষের মাছের দাম তুলনামূলকভাবে কমে আসছে। বিশেষ করে রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে, কাতল মাছ বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। বিশেষ করে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। এছাড়াও শিং মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি দরে। প্রতিটি মাছের দামই কিন্তু চাষের কমে আসছে বলেও কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছে। আর ক্রেতারা বলছেন কি নদীর মাছের সহ ইলিশের দাম যদি তুলনামূলকভাবে কমিয়ে আসা যায় তাহলে ক্রেতাদের নাগালে আসবে বলেও কিন্তু তারা জানিয়েছে। তো এই ছিল ভোলার কাঁচা বাজার থেকে মাছ, মাংস এবং ডিমের দরদামের সর্বোচ্চ তথ্য। রওশন। মাছ এবং মাংসের বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।
লবণাক্ত পরিবেশে বাগান করে সফলতার মুখ দেখেছেন মোংলার এক ছাদ বাগানি, যার ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার। বছরে আয় করছেন 5 থেকে 6 লাখ টাকা। বাগান দেখতে দূর দূরান্ত থেকে যাচ্ছেন দর্শনার্থীরা। মাসুম বিল্লার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বছর 7 আগে হতাশা থেকে মুক্তি পেতে মর্শিদা সুমি শুরু করেছিলেন ছাদ বাগান। সেই বাগান এখন রূপ নিয়েছে বাণিজ্যিক বাগানে। বাড়ির আঙিনা জুড়ে ফলজ, বনজ, ঔষধি, মশলাসহ বিভিন্ন অর্নামেন্টাল, অর্কিড, হয়া মিলিয়ে 3,500 প্রজাতির গাছ তার বাগানে। পাশাপাশি এই বাগানে আছে সবুজ শাকসবজি, যা মেটায় পারিবারিক চাহিদা। বিভিন্ন জায়গা থেকে এসব গাছ সংগ্রহ করেছিলেন তিনি। রয়েছে বনসাই সহ নানা প্রজাতির চারা ও গাছ, যা দেখতে প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। আমার বাগানকে একটা পরিপূর্ণ প্যাকেজে রাখার চেষ্টা করেছি। এখানে বনজ, ফলজ, ঔষধ সবকিছু গাছই রেখেছি। বাগানটা দেখার অনেক ইচ্ছা ছিল, এজন্য অনেক দূর থেকে আসছি বাগানটা দেখার জন্য। আমি নিজে অনুপ্রাণিত হয়েছি, আমিও চাই যে এরকম একটা বাগান করতে। এদিকে উদ্যোক্তাদের ছাদ কৃষিতে উদ্বুদ্ধ করতে কীটনাশক, ঔষধ ও বীজ দিয়ে সার্বিক সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ওনার দেখা দেখি আরো আশেপাশে দু একজন এই ছাদ বাগান শুরু করেছেন এবং আমাদের কৃষি বিভাগ তাদের যে সাথে আছে, সেখানে যদি পোকামাকড়, রোগমালাই কিছু সমস্যার সম্মুখীন হয়, আমাদের কৃষি বিভাগের সহকারী কৃষি কর্মকর্তা, কৃষি অফিসার ওখানে গিয়ে তাকে পরামর্শ দিয়ে থাকেন। ছাদের এই বাগান থেকে প্রতি মাসে মর্শিদা আয় করেন 40 থেকে 50 হাজার টাকা, যা বছর শেষে দাঁড়ায় 5 থেকে 6 লাখ টাকায়। এখন মোংলা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মুরগির বিষ্ঠা থেকে তৈরি হচ্ছে বায়োগ্যাস। প্ল্যান্ট থেকে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে। এই গ্যাসের ব্যবহার কমেছে জ্বালানি খরচও। বায়োগ্যাসের প্রচলন বাড়ানো গেলে চাপ কমবে প্রাকৃতিক গ্যাসের ওপর। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। আশুগঞ্জের দক্ষিণ তারুয়া গ্রামের বিল্লাল পোল্ট্রি ফার্ম। একসময় খামারের বিষ্ঠা ফেলা হতো পাশের ফসলি জমিতে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি দুর্গন্ধে অতিষ্ঠ ছিল জনজীবন। সমস্যা সমাধানে গড়ে তোলেন বায়োগ্যাস প্লান্ট। 2 বছর ধরে মুরগির বিষ্ঠা প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে গ্যাস পাইপলাইনের মাধ্যমে, যা বাণিজ্যিকভাবে সরবরাহ করা হচ্ছে 800-র বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। নিরবচ্ছিন্ন গ্যাস ব্যবহারে 1 চুলার জন্য মাসে 1200 আর 2 চুলার জন্য 1800 টাকা দিতে হচ্ছে গ্রাহকদের। এটা কিন্তু আবহাওয়ার সাথে কিন্তু বায়োগ্যাসটা এটা কিন্তু গরম থাকলে একটু বেশি চাপ দেয়, আবার একটু ঠান্ডা নামলে একটু কম চাপ দেয়। এই গ্যাস 24 ঘন্টাই আমাদের সার্ভিস দিচ্ছে, তো এই গ্যাস আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। আগে তো লাকড়ি দা ভাগ করতাম, তার লাকড়ি দা করে নি, তো গ্যাসে ভাগ করতে সুবিধা বানিয়ে দিতেছে। মুরগির বিষ্ঠা থেকে উৎপাদিত গ্যাস সরবরাহ করে মাসে 10 লাখ টাকার বেশি আয় করছে খামার কর্তৃপক্ষ। আগামীতে গ্যাসের উৎপাদন আরও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে তারা। 24 ঘন্টায় গ্যাস পাচ্ছে। আমরা ডাবল চুলা নিতেছি 1800 টাকা, সিঙ্গেল চুলা নিতেছি 1200 টাকা। এই মিলে আমরা প্রায় 800 পরিবারকে আমরা গ্যাস লাইন দিচ্ছি আর কি। ফার্মও বড় করবে, বড় করলে তো অবশ্যই আমাদের গ্যাস প্লান্টও বড় করবে। পোলট্রি ফার্মটিতে প্রায় 50,000 লেয়ার মুরগি রয়েছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে সক্ষমতার চেয়েও কম সংযোগ দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। কাতার থেকে গত মাসে কিছুটা কমেছে প্রবাসী আয়। অনেক প্রবাসীর অভিযোগ, ব্যাংকের মাধ্যমে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠালেও সময় মতো টাকা তুলতে পারছেন না স্বজনরা। একই কথা বলছে বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলো। কাতার থেকে সহকর্মী আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম 2 মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিলেন উৎসবের আমেজে। অগস্ট ও সেপ্টেম্বরে $463 কোটি রেমিটেন্স আসে দেশে, যা চলতি অর্থবছরে সর্বোচ্চ। বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য থেকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের বৈদেশিক মুদ্রা পাঠানোতে উৎসাহ ছিল দেখার মতো। তবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে কিছুটা কমেছে প্রবাসী আয়। সম্প্রতি রেমিটেন্স প্রবাহ কমেছে মধ্যপ্রাচ্যের শীর্ষ শ্রমবাজার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে। ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠালেও বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে এসে অর্থ উত্তোলন কঠিন হয় বলে বৈধ পথে টাকা পাঠানোতে আগ্রহ কমছে বলে অভিযোগ কাতার প্রবাসীদের। প্রবাসীরা যেভাবে টাকা পাঠাচ্ছে এখান থেকে প্রবাস থেকে, তা সময় মতো আমাদের পরিবাররা পাচ্ছে না। 5 দিন 7 দিন, অনেক সময় লেট হয়ে যায়, যার কারণ প্রবাসীরা রেমিটেন্সের দিকে খুবই
কম ঝুঁকতেছে, মানুষ হুন্ডির দিকে বেশি যাচ্ছে। আমরা ঠিকমতো টাকাগুলো যে ব্যাংক থেকে পাই তাহলে আমরা অবশ্যই রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাবো। অনেক প্রবাসীর অভিযোগ, সঠিক সময়ে প্রবাসীদের স্বজনদের অর্থ পরিশোধ করছে না ব্যাংকগুলো। বাংলাদেশে অনেকগুলো ব্যাংকে তারল্য সংকট চলছে, মানুষ টাকা পাঠানোর পর ব্যাংকগুলো টাকা দিতে পারছে না। এই কারণে বাধ্য হয়ে প্রবাসীরা রেমিটেন্স হুন্ডিতে পাঠাচ্ছে, কারণ তাদের এই টাকা দিয়ে তাদের পরিবারের দৈনন্দিন খরচ এবং মাসের খরচ নির্বাহ করতে হয়। কাজেই তাদের অনন্য উপায় হয়ে তারা রেমিটেন্স হুন্ডিতে পাঠাচ্ছে। রাজনৈতিক অচলাবস্থার জেরে চলতি অর্থ বছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল $191 কোটি, যা 13 মাসের মধ্যে সর্বনিম্ন। এরপর ক্ষমতার পালাবদলের পর 3 মাসে $700 কোটির বেশি রেমিটেন্স পাঠান বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা। নুজহাত কামাল, এখন বিশ্ব। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে শুরু হয়েছে শীতের আমেজ। রিয়াদ সহ বিভিন্ন শহরের গরম পোশাকের দোকানে ভিড় করছেন ক্রেতারা। ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ীদেরও। গতবারের চেয়ে এবার ভালো ব্যবসার আশা করছেন তারা। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর আলম হৃদয়। নানা ধরনের জ্যাকেট, সোয়েটার, কম্বল ও শিশুদের পোশাকের সয়লাভ সৌদি আরবের বেশিরভাগ মার্কেট। এরই মধ্যে দেশটিতে শুরু হয়েছে শীতের আমেজ। রাজধানী রিয়াদ, জেদ্দা, দাম্মাম, আলগাসিম, মক্কা, মদিনা মার্কেটগুলোতেও ক্রেতাদের পছন্দসই পোশাক উঠিয়েছেন বিক্রেতারা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, শীত মৌসুমে প্রতিটি দোকানে বিক্রি হয় 1 থেকে 2 লাখ টাকা। এবারও বেচা বিক্রি ভালোর প্রত্যাশা তাদের। আমাদের তো অনেক কালেকশন আছে শীতের জ্যাকেট, নতুন নতুন মডেল আছে, সস্তা দামে আছে, বিভিন্ন রেটের আছে, কম দামে, বেশ দামে সবাই পাওয়া যায়। আমাদের দোকানে নতুন নতুন ডিসকাউন্টের কাপড় আছে, জ্যাকেট আছে, সোয়েটার আছে, লেডিস সোয়েটার আছে, জিন্সের জ্যাকেট আছে, কোট প্যান্ট আছে। বড় শপিং মল সহ বিভিন্ন শহরে রাস্তার পাশে ছোট ছোট দোকানগুলোতেও জমে উঠেছে শীতের পোশাক বিক্রি। অল্প দামে পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারাও। সবাই আসেন, বাচ্চার কম্বল আছে, বড় কম্বল আছে, ছোট কম্বল আছে, 1 কিলো 1.5 কিলো অনেক সুলভ মূল্যে আমরা বিক্রি করি। আপনারা সবাই আসেন। আমি প্রতি বছর শীতে দোকান থেকে জ্যাকেট কিনতে আসি, সোয়েটার কিনতে আসি, আমার জন্য এবং আমার পরিবারের সবার জন্য। কম দামে এই দোকানের জ্যাকেট কিনতে পারি, আর কালেকশনগুলো খুব ভালো এই দোকানের। সৌদি আরবের বিভিন্ন মার্কেটে 10 থেকে 100 রিয়ালে মিলবে শীতের নানা ধরনের পোশাক। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব। ডোনাল্ড ট্রাম্পের জয়ে ভীতি আর আশার মিশেলে অদ্ভুত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের মুসলিমরা। কেউ মনে করছেন নবনির্বাচিত প্রেসিডেন্টের কারণে হুমকির মুখে পড়বে তাদের অধিকার। আবার অনেকের আশা, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি রক্ষা করবেন ট্রাম্প। বাকি গল্প জানাবেন নুজহাত কামাল। বিগত মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পরই 2017 সালের জানুয়ারিতে নির্বাহী আদেশ জারি করে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন কয়েকটি দেশের নাগরিকদের, যা মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা হিসেবে পরিচিত। বছর না পেরোতেই ডিসেম্বরে পূর্ব জেরুজালেমকে স্বীকৃতি দেন ইসরায়েলের রাজধানী হিসেবে। একদিকে এই ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ছিলেন কামালা হ্যারিস, যিনি গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের সমর্থন ও সহযোগিতা দেয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন 4 বছর ধরে। দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে কাউকেই বন্ধু ভাবতে না পেরে এবারের নির্বাচনে একরকম উভয় সংকটেই ছিলেন যুক্তরাষ্ট্রের আরব আমেরিকান তথা মুসলিম ভোটাররা। ট্রাম্পের তুলনায় ভালো বিকল্প হিসেবে কামালাকে ভোট দেওয়ার পক্ষে প্রচার চালানো বিভিন্ন মুসলিম পরামর্শক সংস্থা বলছে, এবারের নির্বাচনে অনেক আরব আমেরিকানই ভোট দিয়েছেন ট্রাম্পকে। গাজায় সংকটের পাশাপাশি ট্রাম্পের সমাজ কল্যাণ নীতিও তাদের সমর্থনের অন্যতম কারণ। সংখ্যায় কম হলেও মিশিগান সহ নির্বাচনের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ভোটের সমীকরণ পাল্টে দেওয়ায় বড় ভূমিকা রেখেছেন এই মার্কিন মুসলিমরা। He didn't do much for Muslim, but this time when you see that, you know, he promised the Muslims and also he is against war, so we're expecting that, you know, this time he probably wouldn't do, and he probably will stop the wars like in all these Muslim countries, and if he could do and save humanity. আশার বিপরীতে ভয়ের ছায়াও ঘিরে রেখেছে অনেক আরব আমেরিকানকে। গাজা, মধ্যপ্রাচ্য ইস্যু কিংবা ভিনদেশি মুসলিমদের প্রবেশাধিকারের মতো
ট্রাম্পের পররাষ্ট্রনীতির চেয়ে যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু মুসলিম হিসেবে নিজেদের অধিকার নিরাপত্তার নিশ্চয়তা বেশি ভাবাচ্ছে তাদের। খ্রিস্টান ও ইহুদিদের পর যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহৎ ধর্মীয় জনগোষ্ঠী মুসলিমদের প্রায় ৪৫ লাখ মুসলিমের বাস দেশটিতে, যা যুক্তরাষ্ট্রের মোট জনগোষ্ঠীর মাত্র ১%। এ অবস্থায় ট্রাম্পের শাসনামলে ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি নারী অধিকার নিয়েও শঙ্কিত অনেক মার্কিন মুসলিম। As a minority here, I feel as though that our voices are never heard, and we had the opportunity to speak up and to vote for someone that could help with our getting our message out there. Now I think that since he's going to be in office, that minorities, we're going to be 10 steps back, and everything that we were fought for and our ancestors fought for is going to go to waste. কথিত ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করবেন বলে নির্বাচনের আগেই জানিয়েছিলেন ট্রাম্প। এটি কার্যকরে মুসলিম অধ্যুষিত বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হবে। প্রথম মেয়াদে এই নিষেধাজ্ঞার জেরে বেশ কিছু আইনি লড়াইয়েও জড়িয়েছিলেন ট্রাম্প। নুজহাত কামাল, এখন বিশ্ব। শীতের আমেজ আসতেই ভারতে শুরু হয়েছে বিয়ের মৌসুম। 12 নভেম্বর থেকে 16 ডিসেম্বর দেশটিতে বসবে 48 লাখ বিয়ের আসর, যা থেকে ব্যবসা হবে প্রায় 6 লাখ কোটি রুপি। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বলছে, শুধুমাত্র দিল্লিতেই নভেম্বর ডিসেম্বরে বিয়ের অনুষ্ঠান রয়েছে 4.5 লাখ। বিস্তারিত জানাচ্ছেন উজ্জ্বল হাফিজ। শীতের সঙ্গে বিয়ের যেন মধুর সম্পর্ক। সাধারণ সময়ের তুলনায় এই মৌসুমেই চলে বিয়ের ধুম। ভারতে যার ব্যতিক্রম হয়নি এবার শীত মৌসুমে 7 পাকে বাধা পড়ছেন অন্তত 48 লাখ তরুণ তরুণী। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স জানায়, আগামী 12 নভেম্বর থেকে 16 ডিসেম্বর বুকিং হয়েছে এসব বিয়ের। সিএআইটির বেদ ও আধ্যাত্মিক কমিটির আহ্বায়ক আচার্য দুর্গেশ তারে জানান, পঞ্জিকা অনুযায়ী বিয়ের জন্য শুভ নভেম্বরের 10টি দিন। ডিসেম্বরে বিয়ের শুভদিন হল 4, 5, 9, 10, 11, 14, 15 এবং 16 ডিসেম্বর। এরপর বিয়ের শুভদিনের জন্য অপেক্ষা করতে হবে প্রায় 1 মাস। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের হিসেব বলছে, 48 লাখ বিয়ে থেকে ব্যবসায়ীদের আয় হবে প্রায় 6 লাখ কোটি রুপি। সিএআইটি বলছে, পারিবারিক অবস্থা বিবেচনায় বিয়ের খরচে তারতম্য রয়েছে। সেক্ষেত্রে বিবাহ ভেদে বিয়ের খরচ হবে 3 থেকে 50 লাখ রুপি। এসব খরচের 10% ব্যয় হবে শাড়ি, লেহেঙ্গা ও নানা পোশাকের জন্য, আর গয়নাতের খরচ প্রায় 15%। এছাড়া ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য খরচ 2%। পাশাপাশি অর্কেস্ট্রা ও মিউজিকের জন্য গড়ে 3%, গাড়ির জন্য 3, আর ভেন্যু, বিয়েবাড়ি ও হোটেলের খরচ প্রায় 5%। এবার 48 লাখ তরুণ তরুণী বিয়ের পিঁড়িতে বসলেও গতবারে ভারতে এই সংখ্যা ছিল প্রায় 35 লাখ। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় এবং শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের ধারায় ফিরলেও টাইগারদের চিন্তার কারণ মিডল অর্ডারে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা। সিরিজ জয় নিশ্চিত করতে হলে রপ্ত করতে হবে আফগানদের বৈচিত্র্যময় স্পিন সামলানোর কৌশলও। শারজায় আফগানিস্তান বাংলাদেশের অঘোষিত ফাইনাল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। 3 ফরম্যাট মিলিয়ে টানা 8 ম্যাচ পর সিরিজে সমতা ফেরানো জয়। তবুও যেন স্বস্তিতে নেই বাংলাদেশ। কারণটা চিরাচরিত ব্যাটিং ব্যর্থতা হলেও এবার সেখানেও খানিকটা ভিন্নতা আছে। ওপেনিং নিয়ে মাথা ব্যথাটা পুরনো হলেও এবার চিন্তার কারণ মিডল অর্ডার ব্যাটিং। যেন মাঝ দরিয়ায় নৌকা নিয়ে গিয়ে বৈঠা হারিয়ে ফেলছেন ব্যাটাররা। সৌম্য শান্তরা মোটামুটি ভালো শুরু এনে দিলেও মাঝপথে খেই হারিয়ে ফেলছেন তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, রিয়াদরা। 2023 বিশ্বকাপের পর সুযোগ পাওয়া ম্যাচগুলোতে একেবারেই খোলসবন্দি সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ। অন্যদিকে আফগান সিরিজে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েও ব্যাট হাতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না মেহেদি মিরাজ। ব্যতিক্রম নন তাওহিদ হৃদয়ও। দারুণ শুরু করেও গজনফার, খারুটে কিংবা রাশিদ খানদের ঘূর্ণি স্পিনের জবাব যেন নেই। হঠাৎ করেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগার ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ টাইগার শিবিরে ফেলছে চিন্তার ভাঁজ। সর্বশেষ 5 ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 4 জয় নিয়েও তাই অস্বস্তিতে শান্তরা। বোলারদের কাজটা ঠিকঠাকভাবেই করে যাচ্ছেন তাসকিন, মুস্তাফিজ, নাসুমরা। তবে শেষ ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করতে হলে আফগান স্পিন ধাঁধার সমাধান খোঁজার বিকল্প নেই। আরিফুল ইসলাম সাহাব, এখন।
শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। বিদেশি প্রসাধনীর জনপ্রিয়তার সুযোগে সয়লাভ, নকল পণ্য 2 যুগে কয়েক গুণ বেড়েছে চর্মরোগ। 18 বছর ধরে দেখছি, তো তখন যতটা না দাগের প্রবলেম বা এই চর্মের সমস্যা নিয়ে আসতো, তার থেকে অনেক গুণ বেশি। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার থেকে চুরি, জড়িতরা আটক না হয় উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। ট্রাম্পের জয়, ভীতি আর আশার মিশেলে মার্কিন মুসলিমরা ধর্মীয় দিক আর অধিকার নিয়ে শঙ্কা। এবং আফগানদের বিপক্ষে আজ মাঠে নামবে টাইগাররা, জয়ের ধারায় ফিরলেও চিন্তার কারণ ব্যাটিং ব্যর্থতা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।